আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই বছর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় 230তম স্থান অধিকারকারী মোহাম্মদ আশরাফুল ইসলাম আয়ান। আমরা আমাদের তরফ থেকে আশরাফুল ইসলাম আয়ানকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো ভাইয়া? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আয়ান, তুমি এইচএসসিটা হচ্ছে কোন কলেজ থেকে পাশ করেছো? আমি এইচএসসি হচ্ছে আপনার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেটা চিটাগাং, ওখান থেকে পাশ করছি। আচ্ছা, আমাদের আয়ান এই বছর 230তম স্থান অধিকার করেছে। বলতে গেলে হচ্ছে এই স্থান অধিকার করাটা অনেক বেশি টাফ, কারণ হচ্ছে তুমি একাডেমিক লেভেলে যে পড়াশোনাগুলো করে এসেছো সেই পড়াশোনাগুলো কিন্তু অ্যাডমিশন লেভেলে মোটামুটি কাজে লাগাতে পারো নাই। এখানে হচ্ছে নতুন করে দুইটি বিষয় পড়তে হয়েছে, অ্যানালাইটিক্যাল স্কিল, তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। এগুলো যখন তুমি শুরু করতে যাচ্ছ বা তোমার মেইন পয়েন্ট যেটি হচ্ছে সেটি আসলে এই দুইটি সাবজেক্ট যখন তুমি দেখতে পাচ্ছ যে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অধিভুক্ত রয়েছে, তুমি প্রথমে একটু হতাশায় ভুগছিলা কিনা? হ্যাঁ, প্রথমে যেহেতু আমার এইচএসসির সময়ে এক ধরনের প্রেপ ছিল, পরে দিয়ে আমার মূলত টার্গেট ছিল আমি সিইউ থেকে বিবিএটা করি। তো আমি যখন দেখি যে না, আপনার এখানে কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, আর নতুন যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন, তেমন আমি ভালো কোনো টিউটারও পাচ্ছিলাম না, বা আমার মন মতো এমন কোনো গাইডেন্সও কারো থেকে পাচ্ছিলাম না। এরপরে খুঁজতে খুঁজতে আপনাদের প্ল্যাটফর্মের সাথে পরিচয়, আপনাদের থেকে গাইডেন্স পাইলাম, সাহায্য পাইলাম, আর আলহামদুলিল্লাহ এখন একটা পজিশন পেয়ে গেছি। আমাদের সাথে মূলত মানে তুমি কখন থেকে যুক্ত ছিল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, মানে কোন সময়টা থেকে যুক্ত ছিল বলতে গেলে? আমি আপনার মূলত প্রথমে আমি আরও এক্সামের 2 থেকে আড়াই মাস আগে আপনাদের যে ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো আছে ওগুলো করতাম। তারপরে আমি যখন বুঝছি যে না, আমার আরেকটু গাইডেন্স লাগবে, তারপরে আমি আপনাদের যে পেইড ব্যাচ আছে ওটাতে জয়েন করলাম। আপনার অ্যাপ্রক্সিমেটলি ধরেন 25-20 দিনের কম আগে এক্সামের। এরপরে আপনাদের সাহায্যে আপনি আস্তে আস্তে ওগুলোর প্রেপ নিতে নিতে আলহামদুলিল্লাহ হলো আর কি। প্রবলেম সলভিং স্কিলটা তুমি যেটা দাগিয়ে আসছো, মানে 230তম স্থান অধিকার করেছো প্রশ্নের মধ্যে, এটা মোটামুটি তুমি বাংলাতে দেখতে পাইছো, ইংলিশও দেখতে পাইছো। আর অ্যানালাইটিক্যাল স্কিল এবং ইংলিশটা হচ্ছে দুইটি সাবজেক্টের এই প্রশ্নগুলো ইংরেজিতে ছিল, এগুলো ইংরেজিতে বুঝে তোমাকে আনসার করতে হয়েছে। তো এগুলো একটু ইংরেজি হওয়ার ক্ষেত্রে তুমি কোনো সমস্যা ফেস করছিলে কিনা আসলে? না, আসলে ইংলিশের ক্ষেত্রে সমস্যা ফেস করি নাই, মূলত 2টা কারণে। সেটা হলো, একটা হচ্ছে না, আমার আগের থেকে এই যে স্পোকেন ইংলিশ ছিল আমার আলহামদুলিল্লাহ ভালো স্পোকেন ইংলিশ, তো এক্ষেত্রে আমার একটা ওয়ান হেড আপ ছিল সবার। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনাদের কোর্সের থ্রু আমি অনেকগুলো প্র্যাকটিস করছি, আপনার কোয়েশ্চেনের থ্রু গেছি। তো ওগুলো যেতে যেতে আমার একটা মানে হাতের একটা অভ্যাস হয়ে গেছে, মাথায়ও বসে গেছে যে কোন ধরনের ইংলিশ কোয়েশ্চেনের কোন ধরনের আমার অ্যান্সার বের করতে হবে, বা কোন ধরনের কী করলে আমি একটা প্রপার অ্যান্সারে যেতে পারবো। ওগুলো আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে হচ্ছে 15টা প্রশ্ন ছিল, সবগুলো ইংরেজিতে ছিল, এবং কিছু প্রশ্ন কিন্তু এখানে তোমাকে কনফিউশন করবে এরকম কিছু প্রশ্ন এসেছিল। ওই প্রশ্নগুলো তুমি কিভাবে হচ্ছে হ্যান্ডেল করছিলা? ওই প্রশ্নগুলো হচ্ছে যে আপনার, আমি যেটা করি অ্যানালিটিক্যালের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল অ্যানালিটিক্যাল যে সকল কোয়েশ্চেন আছে ওগুলো তো ইংলিশে। আমি পুরো কোয়েশ্চেন পড়ে আগে পুরো কোয়েশ্চেনের প্যাটার্নগুলো দেখার ট্রাই করি, কারণ আমি যদি অ্যানালিটিক্যালে অন ডিটেল সব কিছু থ্রু যেতে যাই ওটা টাইমে ম্যানেজ হয় না। তো আমি ট্রাই করি যে অ্যাজ এ কোয়েশ্চেন হোল প্যাটার্নগুলো নোটিস করলে অপশান দেখলে অ্যানালিটিক্যালের অ্যান্সারগুলো ফিগার আউট করা মোটামুটি ইজি। আচ্ছা, তুমি আমাদের সাথে যুক্ত ছিল, আমরা কিন্তু একটা সিইউ বিবিএ ক্রেকার যারা যুক্ত ছিল তারা সবাই পেয়েছে এই বইটা, আমাদের কোর্সের সাথে যারা যুক্ত ছিল। তুমি এই বইটা এবং হচ্ছে আমাদের কোর্সটা যদি সম্মিলিত মিলিয়ে যদি বলো, সেক্ষেত্রে মোটামুটি তুমি কতটুকু উপকৃত হয়েছে আসলে? আসলে আমি যথাযথ উপকৃত হয়েছি, আর আমি মনে করি যে আপনাদের হেল্প না পাইলে আর আপনাদের এই স্পেসিফিক গাইডেন্সগুলো না পাইলে আমি আসলে এই পজিশন বা এই র্যাঙ্কিং হোল্ড করতে পারতাম না। কেননা আমি যা দেখছি সেটা হলো, ফার্স্ট অফ অল আপনাদের এই যেই সি ইউনিট এটা শুধু সি ইউনিট ফোকাসড, আর যেই সি ইউনিটের যে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন ওটা আসছে যে হলো মূলত আপনার নতুন অনেক জাস্ট সেকেন্ড ইয়ার গেল এই কোয়েশ্চেন প্যাটার্নে। তো আমি যেটা দেখছি ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে আপনার এই কোয়েশ্চেন প্যাটার্নদের সাথে অন্যান্য কোয়েশ্চেন প্যাটার্ন মিলাই ফেলে, বা ধরেন দুই জায়গার 2 এক্সাম 2 ধরনের ইউনিটের একসাথে প্রেপ নেওয়াতে যাইয়ে জিনিসগুলা অনেকটা আপনার গোলায় ফেলে, আর জিনিসগুলো মিলে না, একদিকের পেপার একদিকে জায়গা, মানে একটা হইচই অবস্থা হয়ে যায়। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা আমি সবথেকে ভালো মনে করছি বা মনে করি এখনও, সেটা হচ্ছে আপনারা
টার্গেট অডিয়েন্সগুলো ধরে রাখছেন যে আপনারা সি ইউনিটারি প্রেপ দিবেন, আপনারা সি ইউনিটারি প্রেপ দিছেন, আপনারা কোনো বাদ বাকি ঝামেলা দেন নাই যে তোমরা এটারও প্রিপারেশন নাও এটারও প্রিপারেশন নাও, আপনারা আমার যেটা লাগতো এক্স্যাক্টলি আপনারা ওইটাই গাইডেন্স দিয়েছেন। আচ্ছা, তাহলে আয়ান থেকে আমাদের একটা বিষয় শিখার রয়েছে এখানে, মানে উনি যেটা বলেছে যদি যে কোনো একটা ইউনিটকে যদি টার্গেট করে পড়াশোনা করা হয় সেক্ষেত্রে ভালো করার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। সে 230তম স্থান অধিকার করেছে, অনেক ভালো একটা পজিশন। তার ক্ষেত্রে যেটা হয়েছে সে হচ্ছে মানে একটা ইউনিটকে টার্গেট করে এবং এক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন হতে পারে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করে ওই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে। যদি একাধিক ইউনিটের ক্ষেত্রে যদি তুমি প্রিপারেশন নাও সেক্ষেত্রে হয়তো মেরিটটা একটু দূরেও আসতে পারে, এরকম কোনো কিছু ঘটতে পারে। কিন্তু একটা ইউনিটকে যদি তুমি কেন্দ্র করে পড়াশোনা করো সেক্ষেত্রে অনেকাংশে ভালো কিছু করা যায়। আয়ান থেকে আমরা যেটা দেখেছি, আয়ান এইখানে 3টি সাবজেক্ট এবং 3টি সাবজেক্টের ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা পেয়েছিলে প্রশ্নটার মধ্যে অবশ্যই 65টা প্রশ্ন ছিল। ইংলিশের মধ্যে 35টি, প্রবলেম সলভিং স্কিলে 15টি এবং অ্যানালাইটিক্যাল স্কিলে 15টি। বলতে গেলে 1 ঘন্টা সময়টা হচ্ছে অনেকাংশে খুব কম সময় এবং এই সময়ের মধ্যে 65টা প্রশ্ন আনসার করাটা অনেক বেশি একটি চ্যালেঞ্জের ব্যাপার এবং অনেক বেশি কঠিন আমি যতটুকু দেখি। এখানে তুমি কোন সাবজেক্টটা দিয়ে হচ্ছে আগে শুরু করেছিলে প্রশ্নের আনসার করাটা জুনিয়রদের উদ্দেশ্যে যদি তুমি বলতা? আমি আসলে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে যা কিছু প্ল্যান করার বা যা কিছু চিন্তা করে প্রি প্ল্যান করা যায় সব কিছুই আমি বলবো যে এক্সামের আগে করে রাখাটা বেটার। কারণ 60 মিনিট অনেক কম সময় আর অনেক ডিসাইসিভ একটা সময়ে 60 মিনিট, তখন আসলে ডিসিশন নেওয়ার মতো সময় থাকে না, ঘাড় ঘোরানো বা অন্য কিছু চিন্তা করারও সময় থাকে না। আমি মাথায় রাখছিলাম যে আমি এক্সামে কোনো ওভারথিং করবো না, বিসমিল্লাতে আমি একদম শুরু থেকেই শুরু করে শেষ পর্যন্ত যাব, কোনো এদিক ওদিক করার কোনো প্রয়োজন নাই, কোশ্চেন যেরকম আমি সেরকমই আঁকাবো। তো আমি প্রথমেই যেটা থাকে ইংলিশের থ্রু গেছি, আমি প্যাসেজ রাখছি সবার লাস্টে, যে আমি বাকিগুলো থ্রু যাবো গা, যেগুলো পারবো আলহামদুলিল্লাহ ওগুলো দাগাবো, যেগুলো আমার মাথায় আসতেছে না ওগুলো স্কিপ, আমি ওগুলোতে সেকেন্ডবার তাকাবো না। কারণ স্বাভাবিক যে জিনিসটা আমার নলেজের বাইরে ওই জিনিসটা আমি গেসের উপরে দাগাইয়ে নেগেটিভ মার্কিংয়ের দিকে আগাবো না। তো আমি প্রথমে আপনার বেসিক ইংলিশ কোশ্চেনের থ্রু গেছি, কারেকশনসগুলোর থ্রু গেছি, তারপর লাস্টে আমি প্যাসেজের দিকে মোটামুটি টাইম নিয়েছি, যেহেতু প্যাসেজটা আমার একটু পড়ে একটু ক্যাপচার করতে হয়েছে মাথায় যে আসলে বিষয়টা কী নিয়ে কথা বলতেছে, কী মতামত, তো দিক দিয়ে দিলাম। তারপর আমি আবার নেক্সট অ্যানালিটিক্যালে গেলাম, অ্যানালিটিক্যাল দাগাইছি, এরপর আমি সবার লাস্টে ম্যাথে গেছি, তারপর আমি ম্যাথে দাগাইলাম। আচ্ছা, আয়ান যেটি করেছে আয়ানের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় শিকার রয়েছে, সেটি হচ্ছে অনেকেই অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মনে করা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন দাগাচ্ছে, সে শুরু করেছে মনে করা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল যেটা 51 নম্বর প্রশ্ন ছিল। প্রবলেম সলভিং স্কিল শুরু করতে গিয়ে সে কি 51 থেকে শুরু করবে নাকি 50 থেকে শুরু করবে, অনেকটা হচ্ছে এরকম একটা বিভ্রান্তিতে পড়ে যায়। সো তুমি যেটা করেছো প্রথম থেকে শুরু করেছো, তুমি প্রথম দিকে যখন শুরু করেছো 1-এর আনসারটা 2-এ বা 2-এর আনসারটা 3-এ এরকম দাগানোর সুযোগ ছিল না, মানে একদম শুরু থেকেই তুমি হচ্ছে শুরু করেছিলা। সো সেই ক্ষেত্রে তোমরা যারা জুনিয়র রয়েছে তোমরাও চাইলে কিন্তু শুরু থেকে শুরু করতে পারো। আর ওর থেকে আরেকটি বিষয় আমাদের শিকার রয়েছে, সেটি হচ্ছে যে প্যাসেজটা একটু হচ্ছে একটু প্যাসেজটা বড় আসে, সেখানে কিছু ঘটনা থাকে, ঘটনাকে বুঝে তোমাকে আনসার করতে হয়, সেক্ষেত্রে প্যাসেজটাতে পরে সময় দিলে তোমার মোটামুটি প্যানিক জিনিসটা কাজ করবে না, সেটাই তাই। আর তুমি হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা শেষে দাগিয়েছিলে। আচ্ছা, প্রবলেম সলভিং স্কিল এবং ইংলিশের ক্ষেত্রে বলতে গেলে বিগত সেশনের তুলনায় এই বছরের প্রশ্নটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে এবং বলতে গেলে কিছু প্রশ্ন কঠিনও ছিল। এই প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো যেগুলো হচ্ছে তোমাকে 2টা স্টেপে সমাধান করতে হয়েছে, মানে হয়তো অনেকগুলো প্রশ্ন হচ্ছে তুমি শর্টকাটে পারো নাই, অবশ্যই 2টা স্টেপ পার করতে হয়েছে। ওই প্রশ্নগুলো তুমি কিভাবে সমাধান করেছিলে? আসলে প্রবলেম সলভিংয়ের বিষয়টা হচ্ছে আপনার প্রবলেম সলভিংয়ের সবথেকে মেইন সমস্যা সেটা হচ্ছে যে আপনার প্রবলেম সলভিং জিনিসটা মূলত অনেক টাইম কনজিউমিং, বাকি কোয়েশ্চেনের তুলনায় প্রবলেম সলভিং আপনার যথেষ্ট টাইম কনজিউম করবে, তো আপনাকে ওই টাইমটা ম্যানেজ করে আসতে হবে। আমারও টু বি অনেস্ট আমারও প্রবলেম সলভিং যে 15টা আমার কিন্তু 15টার মতো দাগানো সম্ভব হয় নাই, তবে আলহামদুলিল্লাহ আমি প্রবলেম সলভিংয়ে যা দাগাইছি ওগুলো আমার সবগুলো কারেক্ট হয়েছে, ওটার দিক দিয়ে আমার একটু আপার হ্যান্ড আসছে। তো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে যেটা করা উত্তম সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কোশ্চেন কোশ্চেনের যদি প্র্যাকটিস থাকে এগুলার, আপনার ফার্স্টে একটা মাথায় এসে যাবে যে এই কোশ্চেনটার অ্যান্সার বাইর করতে বা ক্যালকুলেট করতে আমার কতটুকু সময় লাগবে। তো আমি কি করছি, আপনার যে সকল কোশ্চেন টাইম কনজিউমিং কম ওগুলো টার্গেট করছি আগে, তো টাইম কনজিউমিংগুলো আগে টার্গেট করছি, ওগুলো করছি যেগুলো আমি পরে ধরতেছি বা ধরেন আমি যেগুলো বাদ দিচ্ছি এগুলো বেশি টাইম খাবে, তো আমি ওগুলো বাদ দিছি, ওগুলোতে জাস্ট একটা মার্ক দিয়ে রাখছি। তো এরকম আমি
যেগুলো অতিরিক্ত টাইম কনজিউমিং ওগুলো বাদ দিয়ে করতে করতে নামছি। আর 2 ধরনের আছে, একটা হচ্ছে যে আপনার বেসিক্যালি সলভ করে করে দেখা যে অ্যান্সার আসছে ওইটা অপশন কত, ওইটা তো বেসিক। অনেক সময় হয় কি কোয়েশ্চেন ঘুরানো হইলে মানে আপনার অ্যান্সারে আসা যায় না। তো আরেকটা রিভার্স মেথডও থাকে অনেকগুলো ম্যাথে, এটা আপনার প্র্যাকটিস করতে করতে মাথায় আসে যে অপশানের থ্রুও যাওয়া যায়, যে কোন অপশান মিলতেছে। তো 2টা মেথডেই করা যায়। এখন স্টুডেন্ট ভিত্তিকে যার যেটা সুবিধা বা অনেকে দোনোটারই যদি আইডিয়া থাকে দোনোটাই প্র্যাকটিস করে এক্সাম একটা ভালো পারফরমেন্স দিতে পারে। আচ্ছা, আয়ান যেটি বলেছে সেটি অনেক বলতে গেলে হচ্ছে মানে খুবই ভালো একটি বিষয়, যেটি হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক একই রকম, অর্থাৎ 2 মার্কস করে। সেখানে হচ্ছে যেটা বড় প্রশ্ন, এই বড় প্রশ্নটা যেটা আমার একটু টাইম বেশি লাগবে কিন্তু নাম্বার একই, আমি সেখানে ছোট প্রশ্ন যেটি রয়েছে সেটাকে আগে ধরবো। আমি যদি 15টা প্রশ্ন দেখি সেখানে 5টি প্রশ্ন বড়, এটাকে আমি আপাতত রাখতেছি আর 10টা প্রশ্ন আনসার করতেছি। সেক্ষেত্রে আমি বড় প্রশ্নগুলো আনসার করতে হয়তো ওই 5টা প্রশ্নের ক্ষেত্রে 10 মিনিট লাগবে, আর এখানে 10টি প্রশ্নের ক্ষেত্রে 10 মিনিট লাগবে। সো তুমি এখন 10 মিনিট দিয়ে কিন্তু হচ্ছে 20 নম্বর পাচ্ছ, আর ওইখানে 5টি প্রশ্নের মধ্যে পাইতো 10 নম্বর। আয়ানের এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, মানে যেগুলো বড় প্রশ্নগুলো আমি আনসার করব পরে যদি সময় পাই, কিন্তু ছোট প্রশ্নগুলো আমি আনসার করব আগে। আর আয়ান যেটি বলেছে কোনো একটি ম্যাথ হচ্ছে শর্টকাটও করা যায় এবং হচ্ছে আমাদের যেটি ল্যান্ড প্রসেস ওটা দিয়েও করা যায়, আবার কতগুলো অপশন টেস্টের সাহায্য বের করা যায়। যেগুলো হচ্ছে আমাকে একটু 2টা স্টেপ পার করতে হবে, যেটা আমার শর্টকাট দিয়ে হচ্ছে না, সেই প্রশ্নগুলো আমি পরে আনসার করব। আর যেগুলো অপশন টেস্ট দিয়ে হয়তো মিলতেছে সেটি আমি মিলাবো। আর আয়ানের আরেকটি বিষয়, আয়ান কিন্তু আজকে চমৎকার কিছু বিষয় শেয়ার করেছে আমার সাথে। তোমরা যারা জুনিয়র রয়েছে, আয়ানকে তোমরা চাইলে হচ্ছে আয়ানের যে পথ চলা, আয়ানের পথ চলাটা চাইলে তোমরা এটার এই পথ চলাটা অনুসরণ করতে পারো। আমি মনে করি যে আয়ানের পথ চলাটা যদি তুমি অনুসরণ করো অবশ্যই ভালো কিছু হবে। কেন আয়ান যে বিষয়গুলো শেয়ার করেছে, যে বড় প্রশ্ন সেটাকে স্কিপ করা, তার পরবর্তীতে ছোট প্রশ্ন সেগুলোকে আগে ধরা, এবং হচ্ছে এর আগে যে বিষয়টা বলেছে মানে 1 নম্বর থেকে শুরু করা, সেক্ষেত্রে তোমার প্রশ্নের আনসার দিতে গিয়ে ওএমআর মধ্যে ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই। তার পরবর্তীতে হচ্ছে তুমি যে প্রশ্নগুলো হচ্ছে অপশন টেস্টের সাহায্যে বের করতে পারবে, এগুলো অপশন টেস্টের সাহায্যে বের করা। আরেকটি বিষয় সে শেয়ার করেছিল সেটি হচ্ছে যে প্যাসেজ, এই প্যাসেজটা হচ্ছে একটু যেহেতু এখানে ঘটনা থাকে এবং একটু তোমাকে বুঝে শুনে আনসার করতে হবে, তাহলে এই প্যাসেজটা হচ্ছে একটু পরে দাগানো উত্তম। আয়ানের বিষয়গুলো তোমরা আয়ানের এই বিষয়গুলোকে যদি একটু ফোকাসে রাখো এবং তার পথ চলা যেটি রয়েছে অ্যাডমিশনের ক্ষেত্রে এই জার্নিটা যদি তার মতো করে পার করতে পারো, তার মতো ভালো একটি মেরিট তৈরি করা আমি মনে করি যে হচ্ছে সম্ভব। আয়ান তুমি সবগুলো মিলিয়ে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ইংলিশ, বলতে গেলে 3টা সাবজেক্টই তোমার জন্য চ্যালেঞ্জিং যে কোনো একটা শিক্ষার্থীর জন্য। মানে তুমি জুনিয়রদের উদ্দেশ্যে এই যে তোমার মেরিটটা তৈরি করতে গেলে মানে 230তম স্থানটা হচ্ছে অনেক বলতে গেলে অনেক বড় একটি চ্যালেঞ্জিং ব্যাপার আর ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে। সো জুনিয়রদের উদ্দেশ্যে তুমি একটু বলবা যে আসলে তাদেরকে প্রথম থেকে কিভাবে প্রিপারেশনটা শুরু করতে হবে। প্রথম থেকে আমি যেটা সাজেস্ট করব প্রত্যেকটা স্টুডেন্টকে প্রিপারেশন, সেটা হচ্ছে যে আপনার যে সকল জিনিস ইজিলি মাথায় থাকে প্র্যাকটিস করলে সে সকল জিনিস আগে শুরু করতে, তাহলে কি হবে এই সকল জিনিসগুলো আগে কমপ্লিট হয়ে যাবে, আমাকে এক্সামের আগে অতিরিক্ত সময় দিতে হবে না ওগুলো আবার রিভিউ করতে, যেহেতু ওগুলো আমার মাথায় অলরেডি আছে। যেমন কি ধরেন আপনার অ্যানালিটিক্যাল এগুলো প্র্যাকটিস করলে মাথায় থাকে, ম্যাথ প্র্যাকটিস করলে মাথায় থাকে, তারপরে এক্সামের আগে হালকা কাভার করলে হয়ে যায়। তারপর আপনার যার যেটা সিরিয়াল, যার যেটা বেশি মাথায় থাকে সেই হিসাবে আগানো ভালো। আর আরেকটা যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনার এক্সামের কয়েকদিন আগের থেকে কতগুলা বা এনাফ বা যে কোনো জায়গা থেকে যথেষ্ট পরিমাণে আপনার মডেল টেস্ট দিয়ে বা ধরেন কোয়েশ্চেন ব্যাংক সলভ করে আপনার কনফিডেন্স বিল্ড আপ করাটা অনেক জরুরি। কারণ একটা স্টুডেন্টের যদি এক্সামে যদি কনফিডেন্স না থাকে সে পারফর্ম করতে পারবে না, সে প্যানিক করবে এক্সাম হলে এক্সামে মাত্র 60 মিনিটের, সেখানে আমি যদি প্যানিক করি, আমি যদি আমার ব্রেন খাটাইতে না পারি, ওখানেই 5 মিনিট আমার ওয়েস্ট। আর 5 মিনিটের জন্য আমার র্যাঙ্কিং ওয়েস্ট চলে যেতে পারে। এটা অনেক বড় একটা ম্যাটার যে প্রত্যেক স্টুডেন্টের উচিত এক্সামের আগে এনাফ কনফিডেন্স বিল্ড করা। আচ্ছা, তোমরা যারা জুনিয়র রয়েছে মানে এর পরবর্তী সেশনে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, এটি প্রত্যেকটি ইউনিটের ক্ষেত্রে হইতে পারে, প্যানিক হওয়া যাবে না কোনো পরীক্ষায়, এবং আগে থেকে তোমার পরীক্ষা দিয়ে একটা কনফিডেন্স লেভেলটা হচ্ছে অবশ্যই বেশি স্ট্রং করতে হবে। আয়ান যেটা ইংলিশের মধ্যে আমি বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রে যে প্রশ্নটা পেয়েছি মানে ভোকাবুলারির ক্ষেত্রে তারা হচ্ছে সবচেয়ে বেশি একটি কঠিন সময় পার করে, মানে আমার এই প্রশ্নটা আসবে কিনা বা আমার এতগুলো ভোকাবুলারি এতগুলো শব্দভাণ্ডার আমার মনে থাকে না। তুমি এটাতে কি প্রসেস অ্যাপ্লাই করে
করেছো। আর যদি আমাদের যে সিইউ বিবেক রেকার এই বইটি এবং হচ্ছে তোমাদের নাসার ভাইয়া যিনি পড়িয়েছেন, আমি তো অবশ্যই এখানে বেশিরভাগ সময় থাকি, উনি মানে সবচেয়ে বেশি সময় দিয়ে পড়ান। মানে তোমার এই ইংলিশের ক্ষেত্রে তুমি কোনো সমস্যা পেশ করছিলে কিনা আসলে আমাদের বই এবং হচ্ছে আমাদের যে লেকচারগুলো ছিল সেটার বাইরে কি? আসলে ভোকাবুলারির যে বিষয়টা আমি আগের থেকে একটা সবগুলো মডেল টেস্ট দিয়ে আন্দাজ করছিলাম যে ভোকাবুলারি থেকে অ্যাটমোস্ট 3 বা ম্যাক্সিমাম আপনার 4 নম্বরের 4টা কোশ্চেন আসবে। আমি ভেবে দেখছি যে আমি ভোকাবুলারি অনেক অনেক বিশাল, ভোকাবুলারি পড়ে শেষ করা সম্ভব না, কাভার করা যায় কিন্তু কেউ ভোকাবুলারি শেষ করতে পারবে না। আমি চিন্তা করছি যে আমার যেহেতু আগের থেকে স্পোকেন ইংলিশ ভালো, মোটামুটি আমার একটা ইংলিশ একটা নলেজ আছে, তো আমি ভোকাবুলারিতে অতটা ফোকাস দিই নাই। অ্যানালজি সিস্টেমগুলো কীরকম আমি জাস্ট ওগুলো দেখছি যে মানে কীরকমে আপনার ওয়ার্ড সিকোয়েন্সগুলো বসে, কীরকম অ্যান্সার আসে। কিন্তু আমি প্রায়োরিটাইজ করছি হলো, আমি এটা চিন্তা করি নাই যে আমি সবগুলো অ্যান্সার করে আসবো। আমার মাথায় এটা ছিল যে আমি যতগুলো অ্যান্সার করবো সবগুলো কেমনে রাইট করে আসবো। তো আমি আপনার গ্রামাটিক্যাল পার্টেগুলোতে একটু মোটামুটি ফোকাস দিছি, আর আমি ওগুলাতে প্র্যাকটিস করে আসছি। ভোকাবুলারিতে আমি একটু তুলনামূলক কম ফোকাস দিছি, কারণ আমার মাথায় ছিল যে সময় আমি অতটাও আগের থেকে প্রেপ শুরু করি নাই। তো আমি মাথায় রাখছি যে ভোকাবুলারি ওটা হচ্ছে আমি নিজে তো মূলত জেনারেল নলেজের উপরে যেরকম পারি ওরকম দাগাবো, আর গ্রামাটিক্যাল আমি ফোকাস দিছি। আচ্ছা, আয়ান যেটি বলেছে সেটি হচ্ছে মানে ভোকাবুলারির ক্ষেত্রে যেহেতু মানে খুব কমই থাকে বলতে গেলে, সেটা তো মানে যতটুকু কাভার করা যায়। আর হচ্ছে তুমি জুনিয়রদের উদ্দেশ্যে আসলে যেটি হচ্ছে মানে একদম পেয়ার কথা, সেটি হচ্ছে আমাদের বইটি এবং আমাদের কোর্সটি মানে তোমাকে মোটামুটি একটা স্ট্রং লেভেলে যাইতে সাহায্য করছিল কিনা, এটা তোমার মতামতের ভিত্তিতে তুমি বল। আমার মতামতের ভিত্তিতে আপনাদের কোর্সে যে সকল কোশ্চেনগুলো সিলেক্টিভ আপনারা ক্লাস করেছেন ওগুলা আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট প্র্যাকটিস করতে হেল্প করছে। অনেকগুলো টপিক যেগুলো সম্পর্কে আমি অ্যাওয়্যার ছিলাম না, যেগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না যে কোশ্চেন এরকমও হয়, ওগুলো আমি জানছি, বুঝছি, হেল্প হয়েছে। তারপর আপনাদের বই যেটা দিছেন ওইটাতেও আপনার অনেক ধরনের ইম্পর্ট্যান্ট কোশ্চেনস আছে, ওগুলো প্র্যাকটিস করেও আমার মোটামুটি একটা ভালো প্র্যাকটিস হয়েছে। ওভারঅল আপনাদের কোর্স আমার এই জার্নিতে আপনাদের কোর্স আমাকে অনেক সাহায্য করছে। আচ্ছা, তোমরা যারা জুনিয়র রয়েছে, আয়ানের যেই আমাদের একদম হিস্টোরি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সে যে জার্নিটা পার করেছে, একজন মাঝিও হচ্ছে একটা নদী যখন পার হয় তখন সে অনেক অপেক্ষামান থাকে যে একটা নদীর ওই পারে কখন যাইতে পারবে। বলতে গেলে আয়ান হচ্ছে সে নদীর এপার থেকে ওপারে অর্থাৎ ভালো একটি জায়গায় সে কিন্তু পৌঁছে গিয়েছে। তার যে সম্পূর্ণ জার্নি সেই জার্নিটা হচ্ছে শেয়ার করেছে। তোমরা যারা আগামী সেশন অর্থাৎ এর পরবর্তী সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বা তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা এই আয়ানের যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে আমি মনে করি যে অনেক বেশি উপকৃত হবা। কারণ এখানে আয়ান হচ্ছে প্রত্যেকটি সূক্ষ্ম বিষয় হচ্ছে কিন্তু ফোকাসে রেখে অ্যানালাইসিস করেছে। মানে তোমাকে ইংলিশটা আসলে কীভাবে আনসার করতে হবে, ম্যাথটা কীভাবে আনসার করতে হবে, অ্যানালজি কীভাবে আনসার করতে হবে, এবং ওই প্রশ্নটা দেখে প্যানিক না হয়ে প্রশ্নটা প্রথম থেকে শুরু করাটা বেটার। যেগুলো হচ্ছে বড় প্রশ্ন ছিল সেগুলোকে স্কিপ করা আগে, কারণ হচ্ছে আগে তোমাকে নাম্বার তুলে ফেলতে হবে। আয়ানের কিন্তু আমার যে বিষয়গুলো ছিল, আয়ানের বিষয়গুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সো তোমরাও চাইলে আয়ানের পথ চলাটা অবশ্যই অনুসরণ করতে পারো, সেক্ষেত্রে বলা যায় অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।